মোহাম্মদপুরের প্রেক্ষাপট যদি ইতিহাস যদি দেখেন, এই এলাকাটা দশকের পর দশক ধরে অপরাধীদের স্বর্গরাজ্য। গত 30-40 বছরের যদি টপটরের তালিকা করেন, দেখবেন এর মধ্যে 5 থেকে 6 জনের জন্ম এবং বেড়ে ওঠা মোহাম্মদপুরেই। তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য সময় লাগবে। অপরাধ কিন্তু মোহাম্মদপুরে অপরাধের যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, অপরাধ কিন্তু বাড়েনি, অপরাধ কমেছে। এর মধ্যে যেটা হয়েছে যে হেরোইন পাওয়া গেল কোত্থেকে, এটা ডিউটি অফিসারের লেখার ভুল। পরদিন তাকে 2টা ওয়ারেন্ট এবং পেন্ডিং মামলা যা ছিল তার নামে, সে বিধি মোতাবেক কোর্টে আমরা তাকে পাঠিয়ে দিই। মোহাম্মদপুর থানায় যখন আমি অফিসার ইনচার্জ হিসাবে গত বছর আগস্ট মাসের 25 তারিখে জয়েন করি, তখন মোহাম্মদপুর থানা সহ সারা বাংলাদেশেরই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ ছিল। মোহাম্মদপুর থানা একটু বেশিই খারাপ ছিল, যেহেতু ট্র্যাডিশনালি মোহাম্মদপুর থানা আগে থেকে একটু অপরাধপ্রবণ এলাকা, এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আর একটু বেশিই খারাপ ছিল। তো আমরা আমাদের মোহাম্মদপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায়, সিনিয়র অফিসারদের নির্দেশনায়, আপনাদের সমাজে যারা আছেন সবার সহযোগিতায় আলহামদুলিল্লাহ আমরা দিনকে দিন অনেকটাই ভালো করতে সক্ষম হয়েছি। মোহাম্মদপুরের প্রেক্ষাপট যদি ইতিহাস যদি দেখেন, এই এলাকাটা দশকের পর দশক ধরে অপরাধীদের স্বর্গরাজ্য। আপনি ঢাকা শহরের 10টা টপ টেররের তালিকা যে কোনো সময়ের গত 30-40 বছরের যদি টপ টেররের তালিকা করেন, দেখবেন এর মধ্যে 5 থেকে 6 জনের জন্ম এবং বেড়ে ওঠা মোহাম্মদপুরেই। ভৌগোলিক কারণে, রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে সব কিছু মিলেই মোহাম্মদপুরে আসলে অপরাধীদের একটা আখড়া দশকের পর দশক ধরে চলে আসছে। তো সেই জায়গা থেকে উত্তরণের জন্য সময় লাগবে। এই জন্য শুধু পুলিশিংয়ের বিষয় না, এখানে আর্থসামাজিক বিষয় আছে, রাজনৈতিক বিষয় আছে। সার্বিক বিষয় যদি পরিবর্তন না হয়, অপরাধ মুক্ত বা অপরাধ অনেক হ্রাস পাওয়া, এই জিনিসগুলো আসলে পুলিশিংয়ের পাশাপাশি এই বিষয়গুলোও নির্ভর করে, যে রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব, শিক্ষার মান, এই যাবতীয় বিষয়গুলো যখন আপনার সূচকে আপনার উন্নতি হবে, তখন অটোমেটিক্যালি আপনার অপরাধটাও কমে আসবে। তো আমরা আমাদের পুলিশের পক্ষ থেকে যেগুলো করার কথা সেগুলো করে যাচ্ছি। স্পেশাল ড্রাইভ দিই, রেগুলার ড্রাইভ দিই, রেগুলার টহল আছে, পুলিশিংয়ের যা যা করা দরকার, এবং প্রয়োজনের ভিত্তিতে, এলাকার ভিত্তিতে এক এক মহল্লাতে এক এক রকম ক্রাইম সিনারিও দেখা যায়। তো আমরা সেভাবেই ব্যবস্থাটা নিয়ে থাকি। তো এই আসামি সাদ্দামকে 7ই মে, সম্ভবত তারিখটা 7ই মে হবে 2025, জেনেভা ক্যাম্পের লোকজনই, তার প্রতিপক্ষ হতে পারে বা জেনেভা ক্যাম্পের সাধারণবাসী হতে পারে, লোকজন আটক করে রেখে থানায় খবর আসে। থানায় খবর আসার পরে ওই এলাকার যে দায়িত্বরত পুলিশ ছিলেন এবং অতিরিক্ত পুলিশ, সাধারণত জেনেভা ক্যাম্পে কিছু হলে আমরা একটু বেশি ফোর্স পেয়ে পাঠাই, যেহেতু অনেক জনগণ অল্প জায়গায় থাকে। তো আমাদের অফিসার ফোর্সরা গিয়ে আসামিকে নিয়ে আসে। তো ওইখানে শত শত লোক ছিল। জেনেভা ক্যাম্পে আপনি জানেন যে 15 একর জায়গার উপরে 60,000 লোক থাকে। আমি হিসাব করে দেখলাম যে মাথা পিছু প্রায় 11 বর্গ ফুটের কম জায়গা বরাদ্দ। সো খুব ঘনবসতিপূর্ণ জায়গা জেনেভা ক্যাম্প। এখানে একটা সূচ পড়ে থাকলেও চোখে পড়বে আর কি মানুষজনের। তো এতগুলো লোকের সামনে যদি তার কাছে হেরোইন থাকতো, তো পুলিশ স্বাভাবিকভাবেই সেখানে সিজ করতো এবং উদ্ধার করতো, এবং লোকজনেরও যারা তাকে প্রায় আধা ঘন্টার উপরে আটকে রেখেছে তাদেরও জানার কথা তার কাছে যদি মাদক থাকে। তো পুলিশ মাদক পেলে পরে প্রকাশ্যে, পুলিশের নিয়ম হলো প্রকাশ্যে জব্দ তালিকা তৈরি করে সেখান থেকে নিয়ে আসা। তো এরম যদি কোনো কিছু থাকতো, পুলিশ ওখানে জব্দ তালিকা প্রস্তুত করতো এবং নিয়ে আসতো। তো আমরা খোঁজ নিয়ে জেনেছি, এই বিষয়ে যখন অভিযোগ আসলো, খোঁজ নিয়ে জেনেছি যে এমন কোনো কিছু তার কাছে উদ্ধার হয় নাই, কোনো কিছুই তার কাছে ছিল না। তার কাছে ওয়ারেন্ট ছিল, সেই ওয়ারেন্ট মূলে তাকে অফিসার নিয়ে এসেছে। শুধু ওয়ারেন্ট না, তার নামে একটা পেন্ডিং মামলাও ছিল, সেই মামলায় পলাতক ছিল। তো নিয়ে এসে আমাদের যখন ডাটা চেক করে দেখা যায় যে তার নামে 2টো ওয়ারেন্ট আছে, একটা পেন্ডিং মামলা আছে, পরদিন তাকে 2টা ওয়ারেন্ট এবং পেন্ডিং মামলা যা ছিল তার নামে, সে বিধি মোতাবেক কোর্টে আমরা তাকে পাঠিয়ে দিই। এর মধ্যে যেটা হয়েছে যে হেরোইন পাওয়া গেল কোত্থেকে, এটা ডিউটি অফিসারের লেখার ভুল। ডিউটি অফিসার তাকে ওয়ারেন্টের আসামি হিসেবে না লিখে ওইখানে মাদক উদ্ধার সংক্রান্তে, সে কেন যেন সেদিন আসলে কাজের চাপটা বেশি ছিল। স্বাভাবিকভাবে মোহাম্মদপুরে কাজের অনেক চাপ থাকে, সেদিন বোধহয় 5-6টা মামলা রেকর্ড হয়েছিল, ফলে তার কাজের চাপটা অন্য দিনের তুলনায় একটু বেশি ছিল।
সে এইভাবে ভুল এন্ট্রি দিয়ে ফেলে। পরবর্তীতে পরদিন যখন তার চোখে পড়ে যে ভুল এন্ট্রি হয়েছে, সে আরেকটা জিডিতে আবার এন্ট্রি দিয়ে কারেকশন করে যে ভুলবশত এভাবে লেখা হয়েছিল, এভাবে করা হয়েছে। এটা একটা ক্লারিক্যাল ভুল। আমাদের এই বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যার যেটুকু দোষ পাওয়া যাবে সেটা প্রমাণ হবে। আপনি যদি আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি জেনেভা ক্যাম্পে যেতে পারেন। সেদিনের ঘটনায় শত শত লোক দেখেছে, এখানে 2-1 লোক না। আপনি যে কাউকে জিজ্ঞেস করেন যে সাদ্দামের কাছে গিয়ে আসলে কোনো মাদক পাওয়া গিয়েছিল কি না। ইভেন আপনি সাদ্দামও হয়তো বোধহয় এখন জামিনে আছে শুনলাম, ওর সাথেও কথা বলতে পারেন যে তার কাছে মাদক পাওয়া গিয়েছে কি না। অ্যাকচুয়ালি সাদ্দামও যদি মিথ্যা কথা বলে, সে বলতে পারে ওখানে গ্রেপ্তারের সময় যে শত শত লোক ছিল, দোকানদার ছিল, তাদেরকে জিজ্ঞেস করলে ব্যাপারটা ক্লিয়ার হয়। 5ই আগস্টের পরবর্তী সময়ে জেনেভা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তখন আমাদের নিয়মিত 10 জন ফোর্স, এক্সট্রা ফোর্স, আমাদের 10 জন জেনেভা ক্যাম্প সংলগ্ন যে মুসলিম উচ্চ বিদ্যালয় আছে, ওইখানে একটা আমাদের ক্যাম্পের মতো, অস্থায়ী ক্যাম্পের মতো করা আছে। ওইখানে আমাদের 10 জন ফোর্স সবসময় থাকে, 24 ঘন্টা। আপনি জানেন যে ইদানিং অনেক বড় বড় কাজ হয়েছে। কিছুদিন আগে আপনার 2,63,00,000 টাকা উদ্ধার হয়েছে যৌথ অভিযানে জেনেভা ক্যাম্প থেকে, মাদক ব্যবসার টাকা। সে আপনার সেটা নিয়ে মামলাও হয়েছে। তো এগুলোতে পুলিশের উপরে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে মাদক ব্যবসায়ীরা খুশি থাকবে, এটা তো বিশ্বাসযোগ্য না। যখন কোনো ব্যক্তি এসে বলেন যে আমি মামলা করব, আমরা সেটা মামলা নিয়ে নিই। কোনো ধর্তব্য অপরাধ যখন সংগঠিত হয়, কোনো ভিকটিম যখন বা ভিকটিমের পক্ষে কেউ যখন এসে বলেন যে মামলা করব, আমরা মামলা নিয়ে নিই। কেউ যদি বলে যে আমি মামলা করতে চাই না, এটা সাধারণ ডায়েরি হিসাবে অন্তর্ভুক্ত করতে চাই যে হারিয়ে গেছে, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। এই বিষয়ে আমরা কাউকে ফোর্স করি না। এটা হলো আমার পরিষ্কার অবস্থান। না, অপরাধ কিন্তু মহৎপুর অপরাধের যদি আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন, অপরাধ কিন্তু বাড়েনি, অপরাধ কমেছে। আপনার মামলার সংখ্যা, অপরাধের রিপোর্ট হওয়ার সংখ্যা, সব কিছুই আমাদের গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক আছে। 24 জানুয়ারি টু জুন, আবার 25 জানুয়ারি থেকে জুন, এই দুটো পাশাপাশি রাখলে আপনাকে যদি আমি দিই, আপনি দেখবেন যে অপরাধ অনেক সূচকেই কমে এসেছে। তো অপরাধ বেড়েছে, আসলে যেটা বেড়েছে সেটা হলো মিডিয়ায় প্রচার বেড়েছে। একটা সময় ছিল যে ক্ষমতাসীনদের দ্বারা সংগঠিত অপরাধ মিডিয়াতে আসতো না, এইটা এখন আর নাই। এখন ক্ষমতাসীন বলে কোনো গোষ্ঠী নাই। এখন যে অপরাধ করুক, যত বড় দলেরই অপরাধ করুক নেতাকর্মী, সঙ্গে সঙ্গে মিডিয়াতে চলে আসতেছে, মামলা হচ্ছে। আগে মামলাও হতো না, মিডিয়াতেও আসতো না। তো আগে তো বরঞ্চ এই জিনিসগুলো গোপন থেকে অপরাধ কম হতো, তো অপরাধ কম দেখা যেত। আসলে অপরাধ মানুষের অন্তর্নিহিত একটা বিষয়। আপনার অপরাধ মানুষ নানান কারণে করে। কেউ অপরাধ করে হলো অভাবে, কেউ অপরাধ করে স্বভাবে। তে অভাব এবং স্বভাব এই দুইটা বিষয়ই অপরাধের সাথে জড়িত। আমাদের অভাবের দূর করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেই সাথে আমাদের যে স্বভাব, অপরাধ করার যে অভ্যাসগত অপরাধ, চুরি ছিনতাই ছাড়া চলতে পারে না। আগে যারা ডাকাতি করতে, এখন তারা ছিনতাই করতেছে। যারা ছিনতাই করতো তারা এখন শীতের চোর হয়ে গেছে। এটা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে। অপরাধ যার জীবন এবং জীবিকা, সে বৈধ কোনো পেশায় যাবে না, সে রিক্সা চালাবে না, সে কুলির কাজ করবে না, সে দোকানদারি করবে না, কোনো পেশায় সে যাবে না। সে তার অপরাধের প্যাটার্ন পরিবর্তন করতে পারে, কিন্তু জীবিকার যে অপরাধ সেটা থেকে বের হবে না। এখান থেকে বের করে আসলে সময় সাপেক্ষ ব্যাপার। যথেষ্ট বাংলাদেশের শক্ত আইন আছে। এখন বিষয় হলো যে আইনের প্রয়োগের বিষয়। আমরা গ্রেপ্তার করে তো কোর্টে পাঠাই, তারপর বিজ্ঞ আদালত বিচার করে শেষে হয়তো তাদেরকে শাস্তি দিয়ে থাকেন, জামিন দিয়ে থাকেন। এগুলো আদালতের বিষয়, এগুলো বিষয়ে আমার মন্তব্য করার কিছু নাই। কিন্তু আমরা চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি আসামি গ্রেপ্তার করে। এবং গত পরশুদিন আইজিপি মহোদয়ের নেতৃত্বে অনলাইনে জিডি অটোমেশনের বিষয়ে একটি কর্মশালা হলো। আমি সহ আমাদের পুলিশ অফিসাররা সেই অনলাইনে ছিলেন। অতি শীঘ্রই আমরা 100% অনলাইনে জিডির ব্যবস্থাটা অতি শীঘ্রই চালু হবে। এই বিষয়ে আমাদের ট্রেনিং চলছে, খুব শীঘ্রই জনগণের সুফল পাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।